লগি বৈঠা নিয়ে রাজপথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট আওয়ামী লীগ সভাপতি লগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শুধু বাংলাদেশ ও ভারত নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার বিষয়টি তৃতীয় আরও একটি দেশের সাথে সংশ্লিষ্ট। মহাক্ষমতার সেই দেশটি কি তাহলে মধ্যস্থতাকারীর ভূমিকায় এরই মধ্যে নেমে গেছে? পরিষ্কারভাবে বলা যায়, প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? যারা প্রবীণ রাজনীতিবিদ, যারা বিএনপির এখন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মন্ত্রীর দায়িত্বে আছেন, তারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের লগি বৈঠা যদি হাতে ওঠে তাহলে এ দেশের কোনো সরকার বা এ দেশের কোনো ষড়যন্ত্র অবস্থানে টিকতে পারবে না। সেই লগি বৈঠার আন্দোলনের ডাক ঝনঝনানি এবং সারা বাংলাদেশের উত্তাল হাওয়া বইছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, কবে ফিরবেন, দিন তারিখ দিয়ে কি ফিরবেন? 15ই আগস্টের আগে কি ঘটবে বড় কোনো ঘটনা, ভারতের সবুজ সংকেত, নাকি বড় কোনো চাল? শেখ হাসিনা বিরুদ্ধ শিবিরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনা আসলে কি পরিণতি হবে। শুধু ঢাকা শহরেই 50 থেকে 60 লক্ষ মানুষ শেখ হাসিনার জন্য রাজপথে নামবে যেদিন শেখ হাসিনা আসবে, এবং সারা বাংলাদেশ থেকে আরো 1 থেকে 2 কোটি মানুষ ঢাকা শহরে আসবে। সো 1.5 থেকে 2 কোটি মানুষ শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে সেদিন ঢাকা শহরে জড়ো হবে। অলরেডি পরিবেশ সৃষ্টি হওয়ার পথে। 2 কোটি জনগণের সমাবেশ করা হবে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য। জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনা ফিরলে তাকে যে ফেরা উপলক্ষে ব্যাপক জনসমাগম করা, এই দায়িত্ব জাহাঙ্গীর কবির নানককে দেওয়া হয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন এমন ঘোষণায় উত্তাল বাংলাদেশের রাজনীতি। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই বিশ্লেষকরা বলছেন, একদিকে কিছু লোকজন বলছে এটা শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজি, অর্থাৎ তিনি দেশে ফিরবেন না, শুধু তার নেতাকর্মীদের চাঙ্গা করার জন্যই এমন ঘোষণা দিচ্ছেন। অন্যদিকে যারা শেখ হাসিনা বিরুদ্ধ শিবির রয়েছে তাদের পালপিটিশন বেড়ে গেছে, তারা চিন্তায় আছে যদি কখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে তাহলে তাদের কি অবস্থা হবে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য প্রায় 2 কোটি লোকজন অ্যারেঞ্জ করার দায়িত্ব নিয়ে ফেলেছেন জাহাঙ্গীর কবির নানক। দর্শক মণ্ডলী, বিশ্লেষকরা বলছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু ফাঁসির আদেশ রয়েছে, তাহলে তিনি যেদিন বাংলাদেশে ঢুকবেন সেদিনেই তাকে গ্রেফতার করে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই যে 2 কোটি জনসমাগম হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে, এই জনস্রোতকে উপেক্ষা করে এই সরকার শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবে কিনা? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, শোনা যাচ্ছে অতি শীঘ্রই লগি বৈঠার আন্দোলন গড়ে উঠতে পারে। দর্শক, সে ভিডিওটি একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শুধু বাংলাদেশ ও ভারত নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার বিষয়টি তৃতীয় আরও একটি দেশের সাথে সংশ্লিষ্ট। মহাক্ষমতার সেই দেশটি কি তাহলে মধ্যস্থতাকারীর ভূমিকায় এরই মধ্যে নেমে গেছে? সবশেষ 23 মে, মানে আজকে, টাইমস অফ বাংলাদেশের লিড নিউজ ছিল এটি। সেখানে দাবি করা হয়েছে সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা টাইমস অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে দ্রুত সময় ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা তারা করছেন। বাহাউদ্দিন নাসিম দাবি করেছেন, শেখ হাসিনা যেভাবে ভারত গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। টাইমস অফ বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, এই ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙ্গা করার কৌশল? এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেছেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। গত 20 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নারী নেত্রী। তাদেরকেও শেখ হাসিনা জানিয়েছেন তিনি শিগগিরই ফিরছেন এবং তার জন্য কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে। কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দরকার আছে। যেমনটা তারেক রহমান যখন 17 বছর পর দেশে ফিরেন, তার জন্য তখনকার অন্তর্বর্তী সরকার ট্রাভেল পাস দিয়েছিল। এমনকি তখন দেশে আলোচনা হয়েছিল তারেক রহমান কেন ট্রাভেল পাসের জন্য আবেদন করতে দেরি করেছিলেন। স্বাভাবিকভাবে বোঝা গিয়েছিল পর্দার আড়ালে ঘটতে থাকা সমঝোতাগুলো হওয়ার পরই তারেক রহমান খুব দ্রুত ট্রাভেল পাস নিয়ে দেশে এসেছিলেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার ফেরার জন্য যদি ট্রাভেল পাস লাগে, সেটির জন্য যদি একই ধরনের সমঝোতা বৈঠক দরকার হয়, সেই আলোচনা কি শুরু হয়ে গেছে? পরিষ্কারভাবে বলা যায়, প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? গত 19 মে যে 3টি ভারতীয় পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে তার একটি হলো আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ
আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সেই নীরব প্রস্তুতিটা যে কূটনৈতিক ও আন্তর্জাতিক লেভেলে বোঝাপড়া, সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিলেনিয়াম পোস্ট ও হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। এই দুটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, তাই স্বাভাবিকভাবেই তার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতেই হবে। শেখ হাসিনার ফেরার বিষয়ে ভারতের অবস্থান কি সেটি পরিষ্কার করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছরের 6 ডিসেম্বর নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সেখানেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে। ওই দিন তিনি শেখ হাসিনার ফেরার সাথে নিরাপত্তা ইস্যুটির কথা তুলে ধরেছিলেন। অনেকের ধারণা কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও যেহেতু আওয়ামী লীগের জনভিত্তি আছে, তাই শেখ হাসিনা ফিরলে ব্যাপক লোক সমাগম হবে, এমনটাই স্বাভাবিক। সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দিবে ভারত ও বাংলাদেশ সরকারের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা যে নীরব প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন সেটি যদি হয় কূটনৈতিক পর্যায়ে সমঝোতা, তাহলে তার মধ্যে দেশে আসার পর শেখ হাসিনার নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় ইস্যু হতে পারে। কারণ 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন, তারপর থেকে বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন। আর ওই সময় ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট। ওই ঘটনার জন্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিএনপি জামাত সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার স্বদেশ ফেরার ক্ষেত্রে তার নিরাপত্তা ইস্যুটি নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে কতটুকু সমঝোতা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। অনেকে বলছেন, এখনো পর্যন্ত প্রশাসনিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না বিএনপি কিংবা সরকার আওয়ামী লীগকে খুব বেশি ছাড় দিতে চায়। বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হয়ে গেল। এর মধ্যে ইউনূসের জারি করা অধ্যাদেশকে আইন হিসেবে সংসদে পাশ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা বিনা বিচারে জেলে আছেন, তাদেরকে আদালত জামিন দিলেও সরকার ছাড় দিতে রাজি নয়। আসাদুজ্জামান নূর, সেলিনা হায়াত আইভি, নুরুল ইসলাম সুজন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালত থেকে জামিন পেলেও সরকার কোনো না কোনোভাবে তাদের আটকে রেখেছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দেশের অনেক জায়গায় মিছিল করলেও পুলিশ গ্রেপ্তার করছে। এ কারণে অনেকেই মনে করেন কূটনৈতিক পর্যায়ে সমঝোতা হচ্ছে কিনা তার পুরোপুরি আভাস পাওয়া যাচ্ছে না। যদিও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, তার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা দেশে যে ফিরতে চান সেটি ভারত সরকারকে নির্বাচনের পরে তিনি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা নিষিদ্ধ না করে দেশে ফিরতে দিতে চান না। আবার বাংলাদেশে ফিরতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে যে ট্রাভেল পাস লাগবে সেটিও সমঝোতার অংশ। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে নির্বাচনের আগে একটি পশ্চিমা দেশের মধ্যস্থতায় ভারতের সাথে বিএনপির আলোচনা হয়েছিল। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের 10 দিন আগে বিএনপির শীর্ষ নীতি নির্ধারক ও ভারতের সাবেক রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছিলেন। নির্বাচনের পর পুরাতন সেই সমঝোতার বিষয়টি ক্ষমতাসীন বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তা নিয়ে এরই মধ্যে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির একজন শীর্ষ নীতি নির্ধারক মধ্যপ্রাচ্যে আছেন, সেখানেও বিষয়টি নিয়ে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির আরেক শীর্ষ নীতি নির্ধারক কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন, সেখানে একই সময় দিল্লি থেকে গিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। দিল্লির একটি সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যু নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হবে কাল পরশু। সেখানে সমঝোতা হলে সেই বার্তা পৌঁছে যাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। তাহলে কূটনৈতিক পর্যায়ে এসব আলোচনা থেকেই কি শেখ হাসিনা বলছেন তার মাথা উঁচু করে ফেরার জন্য নীরব প্রস্তুতি চলছে? একটি সূত্র বলছে, বিএনপি সরকারের কাছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া অনেক সহজ, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেওয়া অনেক কঠিন। কারণ সরকারের শীর্ষ মহল মনে করে শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ পুরো শক্তি ফিরে পাবে, তখন দলটি নিষেধাজ্ঞা বহাল থাকলেও তাদের ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যাবে। খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্ট আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে 600-ও বেশি মামলা আছে। কয়েকটি মামলার রায় হয়েছে। তার মধ্যে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটি সবচেয়ে গুরুতর শাস্তি। আইনি পরিভাষায় বলতে গেলে সাধারণ নিয়মে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করার নিয়মিত সময়সীমা পার হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21 ধারা অনুযায়ী রায় ঘোষণার 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করতে হয়। 2025 সালের 17 নভেম্বর রায় হওয়ার পর নিয়মিত সেই 30 দিনের সময়সীমা গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে।
তাহলে কি তিনি ফাঁসি নিশ্চিত জেনেই দেশে ফিরবেন? সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না। সাধারণ নিয়মে আপিলের নিয়মিত সময়সীমা শেষ হলেও আইনি দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে এর জন্য তাকে একটি বড় আইনি শর্ত পূরণ করতে হতে পারে। সেটি হলো ফৌজদারি এবং আন্তর্জাতিক অপরাধ আইনের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী একজন পলাতক আসামি আদালত বা আইনের আশ্রয় পেতে পারেন না। শেখ হাসিনা যেহেতু এখন আদালতের কাছে পলাতক অবস্থায় আছেন, তাই তার পক্ষে এখন সরাসরি আপিল করার সুযোগ নেই। তিনি যদি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসেন, আদালতের কাছে আত্মসমর্পণ করেন অথবা তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হয়, তখন তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চাইতে পারবেন। সে সময় তার আইনজীবীরা পলাতক থাকা বা অনুপস্থিত রায় হওয়া এবং সার্টিফাইড রায়ের কপি বিলম্বে পাওয়াকে যৌক্তিক কারণ হিসেবে দেখিয়ে বিলম্ব মার্জনা বা লিমিটেশন মওকুফের আবেদন করতে পারবেন। আদালত যদি সেই কারণ যুক্তিযুক্ত মনে করে তবে আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে। দর্শক, সুপ্রিম কোর্টের 3জন সিনিয়র আইনজীবী 24 আগস্ট উদাহরণ টেনে বলেছেন, ওই সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক আসামি রাতারাতি বের হয়ে গেছেন। এমনকি তাদের মধ্যে অনেকে সংসদ সদস্যও হয়েছেন। তাদের মধ্যে তখন রাজনৈতিক পরিস্থিতি ও সমঝোতার কারণে এটি হয়েছিল। এ কারণে শেখ হাসিনা দেশে ফিরে আসা এবং বিচারের মুখোমুখি কিভাবে হবেন তার সম্পূর্ণ নির্ভর করছে কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার উপর। তবে সেই সমঝোতার আলোচনা যে এরই মধ্যে অনেকখানি এগিয়েছে সেটার ইঙ্গিত একাধিক সূত্রে পাওয়া গেছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, কবে ফিরবেন, দিন তারিখ দিয়ে কি ফিরবেন, 15 আগস্টের আগে কি ঘটবে বড় কোনো ঘটনা, ভারতের সবুজ সংকেত নাকি বড় কোনো চাল? গত 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল। 1981 সালের এই দিনে তিনি সব বাধা বিপত্তি পেরিয়ে প্রথমবার তার স্বজন হারানোর পরে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। এরপরে আরও একটি প্রত্যাবর্তন ছিল 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তিনি দেশে ফিরেছিলেন। গত 17 মে থেকে তার দেশে ফেরার একটা কিছু একটা লোডিং হচ্ছে। অনেকে এটাকে মনে করছেন যে এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এটা দলকে চাঙ্গা রাখার জন্য। আসলে সত্যিকার অর্থে এখন আর বিশ্বাস হচ্ছে না, অনেকের বিশ্বাস হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। যে শেখ হাসিনা ফিরবেনই, সেটা অগাস্টে ফিরবেন নাকি ডিসেম্বরে ফিরবেন দিন তারিখ দিয়ে হয় না, কিন্তু তিনি ফিরবেন। কিছু একটা হচ্ছে। একদিকে যেমন বিশ্বাস করছেন না অনেকে, ঠিক তেমনি শেখ হাসিনা বিরুদ্ধ শিবিরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনা আসলে কি পরিণতি হবে। আর এই যখন অবস্থা, তখন যে রাজনীতিতে কি তবে বড় কোনো ধরনের ধামাকা হতে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন, তাও আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে? শেখ হাসিনার ফেরা না ফেরা নাকি স্ট্যান্ডবাজি, এগুলো নিয়ে টাইমস অফ বাংলাদেশের একটি গণমাধ্যম স্টোরি করেছে। একটি আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছে, আওয়ামী লীগ বিরুদ্ধ মানুষদের সাথে কথা বলেছে, জামাতের লোকজনের সঙ্গে কথা বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুর যে জামাতি, তার সাথে কথা বলেছে। শেখ হাসিনা দেশে ফিরছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, দেশে ফিরে তিনি সরাসরি বিচারের মুখোমুখি হতে চান। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া এবং তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী লীগ নেতা এই টাইমস অফ বাংলাদেশকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জোরদার প্রস্তুতি গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির কয়েকজন শীর্ষ নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে এটিকে আসলেই সম্ভব, নাকি এটি কেবলই কর্মীদের চাঙ্গা রাখার একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি? শেখ হাসিনার দেশে ফেরার আলাপ আমি খানিক আগেই বললাম যে 17 মে থেকে আলাপ হচ্ছে। তিনি 17 মে দলের ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছিলেন দলের ফেসবুক পেজ, দলের ইউটিউব চ্যানেলে। সেদিন তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমি দেশে ফিরে যাব। তার দুদিন পরে 19 মে ভারতীয় 3টি প্রভাবশালী গণমাধ্যমে জোরের সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি দেশে ফিরে যাচ্ছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। যখন তাকে প্রশ্ন করা হলো এই বক্তব্যের আসলেই কোনো বাস্তবতা আছে নাকি এটি কেবলই কর্মীদের মনস্তাত্ত্বিক শক্তি দেওয়ার কৌশল, তখন তিনি স্পষ্ট জবাব দেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বাহাউদ্দিন নাসিমের বক্তব্য এটি। এখানেই শেষ নয়, সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি টাইমসকে জানিয়েছেন এক বিস্ফোরক তথ্য। সাবেক প্রধানমন্ত্রী নাকি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মনোভাবের কথা ভারত সরকারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। এমনকি তিনি আগামী 15ই আগস্টের আগেই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। ইউরোপ আওয়ামী লীগের ওই নেতা আরও জানান, সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা আবেগ ঘন কণ্ঠে বলেছেন তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যতই আশার বাণী শোনান না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বিষয়টিকে পুরোপুরি ভিন্ন চোখে দেখছেন। আমি শুরুতেই বলছিলাম যে অনেকের বিশ্বাস হচ্ছে না। কোন রাজনৈতিক বিশ্লেষক? যারা জামায়াতপন্থী বা সোজা কথা আওয়ামী লীগের নাম শুনতে পারেন না, তারা এটা বিশ্বাস করেন না। তারা মনে করছেন এটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কিন্তু বাস্তবতা আমি শুরুতেই জোর দিয়ে বলেছি যে এমন কিছু ঘটছে যে যার দরুন শেখ হাসিনা সত্যিকার অর্থে দেশে ফেরার জন্য তিনি নিজেকে গোছাচ্ছেন। এই বিশ্লেষকরা বলছেন এটি চরম এক স্ট্যান্ডবাজি। দলের হতাশ ও বিপর্যস্ত কর্মীদের চাঙ্গা রাখার জন্য এটি একটি সুনিপুণ কৌশল মাত্র। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা আসলে কোনো অবস্থাতেই দেশে ফিরবেন না। আসুন একটু অতীতে ফিরে যায়। 2024 সালের 5 আগস্ট এক নজিরবিহীন তথাকথিত গণ অভ্যুত্থান বলতেই আমি এটাকে পছন্দ করি। সেই তথাকথিত গণ অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্রের মুখে ক্ষমতা হারিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পুরো ছত্রভঙ্গ হয়ে পড়ে। দলের বহু শীর্ষ নেতা দেশ ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তৃণমূলের এক বিশাল অংশ এখন মামলা, গ্রেপ্তার, আতঙ্ক এবং তীব্র আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের 27 অক্টোবর এক নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে আওয়ামী লীগ এখন অস্তিত্বের সংকটে এবং চরম চাপের মুখে। এখন প্রশ্ন আসছে, তাহলে কি আসলেই শেখ হাসিনার দেশে ফেরার কথাটি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ, নাকি দলটির পর্দার আড়ালে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? টাইমস অফ বাংলাদেশ দলটির কয়েক ধাপের নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে বসে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দেখা করার ও বৈঠক করার সুযোগ করে দিচ্ছে। আর সেসব বৈঠকে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রধানের এমন দৃঢ় মনোভাব দেখার পর মাঠের নেতাকর্মীদের প্রস্তুত করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে। তিনি এখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কথা বলছেন। এদিকে এই পুরো ইস্যুতে এক নতুন কৌতূহলের সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। গত পরশু বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরাতে চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুন। তবে লক্ষণীয় বিষয় হলো এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো সাড়া মেলেনি। সরকার ফেরত চাইছে আর আওয়ামী লীগ বলছে তিনি নিজে থেকেই ফিরবেন। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা অন্য অঙ্ক করছেন। তারা মনে করছেন 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন তখন নিরাপত্তার শঙ্কা ছিল বলেই তাকে ভারতে পাঠানো হয়েছিল। কিন্তু এখন দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, তাই দলটির ধারণা এখন দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তার কোনো শঙ্কা থাকবে না এবং তিনি স্বাভাবিকভাবে আইন আদালত ফেস করতে পারবেন। এছাড়া দলটির আরেকটি গোপন কৌশল হলো বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে জনগণের সামনে উপস্থাপন করে যদি জনমনে অসন্তোষ সৃষ্টি করা যায় তবেই কেবল রাজনীতিতে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করা সম্ভব। আওয়ামী লীগ আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, দিনকে দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে। নতুন করে প্রাসঙ্গিক করবার কিছু নেই। শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ নেতারা ফিরবে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শুরু হবে, এটুকুই মনে হয় বাকি আছে। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আসলে কিসের মুখোমুখি হতে হবে? মনে করিয়ে দিই, গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থান তারা বলে, কিন্তু জুলাই ষড়যন্ত্রে গণহত্যা, হত্যার নির্দেশ ও উস্কানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তী পূর্ণাঙ্গ রায়ে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT দুদক
এবং হত্যা, গুম সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দেশে ফিরলে কি আপিল করতে পারবেন? এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জামাতি তাজুল ইসলামকে টাইমস অব বাংলাদেশ জিজ্ঞেস করলে তাজুল বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমে আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। এছাড়া মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন ও দুর্নীতির মামলাগুলো মোকাবেলা করতে হবে। আপিল প্রসঙ্গে তাজুল জানান, ইতিমধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি এখন নতুন করে আপিল করতে পারবেন কিনা সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। এই আইনজীবী আরও যোগ করেন, তিনি আগে মামলাগুলো ফেস করলেন না, অথচ এখন ফাঁসির আদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন। এটির সত্যতা আছে বলে মনে হয় না। জামাতি বা শেখ হাসিনা বিরোধী বা বাংলাদেশ বিরোধীর এটা মনে হবে না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তাজুল বলছেন এই কথা। তবে তিনি যদি সত্যিই দেশে এসে ফেস করতে চান সেটি ভালো কথা নাকি আতঙ্কের কথা, সেটি একটি বড় প্রশ্ন। দর্শক, সব মিলিয়ে শেখ হাসিনার এই বীর দর্পে ফেরার ঘোষণা কি শুধুই কর্মীদের টিকিয়ে রাখার রাজনৈতিক চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আন্তর্জাতিক সমীকরণ? এটাই প্রশ্ন যে আসলে কি হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার তোড়জোড় কেন শুরু হয়েছে? এক প্রত্যাবর্তন দিবস থেকে তোড়জোড় শুরু হয়েছে। আগামী অগাস্টে ট্রাভেল পাসের আবেদন করা আগস্টের আগেই, এবং তারপরে দেশে ফেরা, ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। সবকিছু মিলে কি হচ্ছে? কিছু একটা হচ্ছে। যাদের বয়স 40 বছরের উপরে একমাত্র তারাই বুঝতে পারবে যে লগি বৈঠা আওয়ামী লীগের যে হাতিয়ার, সেই লগি বৈঠার আন্দোলন কিভাবে করে এবং তারা আন্দোলন করে তারা তাদের দাবি, তারা তাদের অধিকার আদায় করে নিতে পারে। 1991 সালে 90 সালের আন্দোলন আপনারা অনেকেই জানেন, নূর হোসেন দিবস। তো এই আন্দোলন করে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছে এই আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের মধ্য দিয়ে। 1996 সালে আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফাভাবে বিএনপির তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী, যিনি জামাত শিবির হেফাজতকে সাথে নিয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই বেগম খালেদা জিয়া, তিনি আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে বাদ দিয়ে একতরফাভাবে একটা নির্বাচন দিয়েছিল 1996 সালের 15 ফেব্রুয়ারি। সেই নির্বাচনে সেখানে দাবি ছিল, সকল রাজনৈতিক দলের একটা দাবি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, নট দলীয় সরকারের অধীনে। কিন্তু সেই চাওয়া পাওয়াকে ওভারকাম করে নিজের শক্তি প্রয়োগ করে এই বেগম খালেদা জিয়া 96 সালের 15 ফেব্রুয়ারি তারা এককভাবে নির্বাচন করে, আওয়ামী লীগবিহীন নির্বাচন করে সরকার গঠন করেছিল। তাদের নির্বাচনের 30 কার্যদিবসের পরেই, অর্থাৎ এই সংসদ অধিবেশনের এই লগি বৈঠার আন্দোলনের মধ্য দিয়ে, তখন এদেশের জনগণের দাবি ছিল, এদেশের প্রাচীন সংগঠনের নাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদ ভেঙে দিতে বাধ্য হয়েছেন। এরপরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের অধিকার আদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে এরপরে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, সেখানে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আবার 2001 সালে নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন সময়ের যে নির্বাচন হয়েছে, আশ্বিন মাসের যে বৃষ্টি, যে ঝড়, যে তুফান, সেই আশ্বিন মাসে ভোটের মধ্য দিয়ে আমরা তখনকার সময়ে দেখেছিলাম যে বরিশালে, পটুয়াখালী, কুয়াকাটা, ভোলা অর্থাৎ খুলনা সকল নদী বন্দরে ভিতরে আওয়ামী লীগের ভোট বাক্স পাওয়া গিয়েছিল। যেভাবেই হোক না কেন বিএনপি সরকার গঠন করেছিল। সেই বিএনপি আবার 2006 সালে তারা আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চেয়েছিল। তারপরে দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছিল। এরপরে কেয়ারটেকার সরকার আসলো, 111 আসলো। সেই 111ও আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের জনগণের প্রত্যাশা পূরণ করেছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এখন আবার সেই 1996 সালের আন্দোলনের পথে হাঁটছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ লগি বৈঠা আর মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের আপামর জনগণের, খেটে খাওয়া জনগণের, কৃষক শ্রমিকের স্বপ্ন পূরণের জন্য আওয়ামী লীগ সেই লগি বৈঠার আন্দোলনের ডাক শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে আমরা লগি বৈঠার আন্দোলনের একটা ঝনঝনানি শব্দ শুনতে পেরেছি।
আর যারা প্রবীণ রাজনীতিবিদ, যারা বিএনপির এখন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মন্ত্রীর দায়িত্বে আছেন, তারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের লগি বৈঠা যদি হাতে ওঠে, আওয়ামী লীগ হচ্ছে খেটে খাওয়া দিন মজুরি রিক্সা চালক, ভ্যান চালক এবং কৃষক শ্রমিক জনতা, এদের হাতে যদি লগি বৈঠা উঠে, তাহলে এ দেশের কোনো সরকার বা এ দেশের কোনো ষড়যন্ত্র বা এ দেশের কোনো এই দুষ্কৃতকারীরা অবস্থানে টিকতে পারবে না। যেটা পারেনি 1996 সালে, যেটা পারেনি 2006 সালে এবং 8 সালের নির্বাচন। তো সুতরাং সেই লগি বৈঠার আন্দোলনের ডাক ঝনঝনানি এবং সারা বাংলাদেশের উত্তাল হাওয়া বইছে। আর সেই লগি বৈঠার আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে এরপরে এই সরকারের বিলুপ্তি ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আভাস ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।